হ্যালো স্টুডেন্ট, লেসন অ্যাপেকের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি পাশে আছি তোমাদের অপূর্ব স্যার। আজকের ক্লাসের টপিক হচ্ছে মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়। গত ক্লাসে আমরা মাইটোসিসের মেটাফেজ পর্যায়টি দেখেছিলাম। আজকে আমরা মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়টি দেখব, যার অন্য নাম হচ্ছে গতি পর্যায়। হ্যাঁ, অ্যানাফেজকে কেন গতি পর্যায় বলা হচ্ছে? কারণ অ্যানাফেজ দুইটি গ্রিক ওয়ার্ড অ্যানা ও ফেজ হতে এসেছে। হ্যাঁ, অ্যানা অর্থ হচ্ছে গতি এবং ফেজ অর্থ হচ্ছে পর্যায়। হ্যাঁ, আমি আবারও বলি, একটু খেয়াল করো, অ্যানাফেজ দুইটি গ্রিক ওয়ার্ড অ্যানা ও ফেজ হতে এসেছে। অ্যানা অর্থ হচ্ছে গতি এবং ফেজ অর্থ হচ্ছে পর্যায়, এজন্য অ্যানাফেজকে বলা হচ্ছে গতি পর্যায়। হ্যাঁ, তুমি একটু অ্যানাফেজের চিত্রটি একটু খেয়াল করে দেখো। এই অ্যানাফেজ হচ্ছে কি মাইটোসিসের চতুর্থ পর্যায়, তাই তো? মাইটোসিসের চতুর্থ ধাপ হচ্ছে অ্যানাফেজ। তুমি অ্যানাফেজের এই চিত্রটা একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, দেখো কি দেখতে পাচ্ছ? তুমি একটা স্পিন্ডল যন্ত্র দেখতে পাচ্ছ, তাই তো? কিন্তু এই স্পিন্ডল যন্ত্রটা কোন অবস্থায় আছে? লুপ্তপ্রায় অবস্থায় আছে, মানে এই স্পিন্ডল যন্ত্রটা লোপ পেয়ে যাচ্ছে, তাই তো? দেখো, এটা হচ্ছে কি স্পিন্ডল যন্ত্রের মেরু। এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্রের মেরু, কারণ আমরা জানি স্পিন্ডল যন্ত্রের দুইটা মেরু থাকে। হ্যাঁ, এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্রের মেরু এবং এই সম্পূর্ণটা হচ্ছে কি স্পিন্ডল যন্ত্র। তবে একটু খেয়াল করে দেখো যে এই স্পিন্ডল যন্ত্রে যে তন্তুগুলো আছে এগুলো লুপ্তপ্রায় অবস্থায় আছে, মানে এগুলো লুপ পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হচ্ছে কি লুপ্তপ্রায় স্পিন্ডল যন্ত্র। দেখো, তুমি এই স্পিন্ডল তন্তুগুলোর মাঝে কি আছে? কিছু ক্রোমোজোম দেখতে পাচ্ছ, তাই তো? দেখো, এইগুলো ক্রোমোজোমকে বলা হচ্ছে কি অপত্য ক্রোমোজোম। কেন বলা হচ্ছে? কারণ আমরা মেটাফেজ দশাতে পড়েছিলাম যে সেন্ট্রোমিয়ার মেটাফেজ পর্যায়ের শেষের দিকে সেন্ট্রোমিয়ার গুলো বিভক্ত হওয়া শুরু করে, তাই তো? সেন্ট্রোমিয়ার যদি বিভক্ত হয়ে যায় তাহলে কি হবে? ক্রোমাটিড গুলো আলাদা হয়ে যাবে। দেখছো, সেই ক্রোমাটিড গুলো থেকেই ক্রোমোজোম গুলো হয়েছে, এজন্য এটাকে বলা হচ্ছে কি অপত্য ক্রোমোজোম। তো আবারও বলি, একটু খেয়াল করে দেখো। দেখো, আমরা একটা ক্রোমোজোমের চিত্র আঁকাতে চেষ্টা করি। হ্যাঁ, এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমে যদি কি হয়, এই সেন্ট্রোমিয়ারটা যদি বিভক্ত হয়ে যায়, তাই তো? এই সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে গেলে কি হবে? ক্রোমাটিড গুলো কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে, তাই তো? এই ক্রোমাটিড গুলো আলাদা হয়ে যাবে, এগুলোকে কি বলা হচ্ছে? এইগুলোকেই বলা হচ্ছে কি অপত্য ক্রোমোজোম। বুঝতে পেরেছো? দেখো, 1 নম্বর পয়েন্টের দিকে একটু খেয়াল করে দেখো। এই 1 নম্বর পয়েন্টে কি বলেছে? যে সেন্ট্রোমিয়ার পূর্ণ বিভক্তির ফলে প্রতিটি ক্রোমাটিড অপত্য ক্রোমোজোমে পরিণত হয়, ফলে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়। হ্যাঁ, আমি যে কথাটি তোমাকে বলেছি কিছুক্ষণ আগেই, যে সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে, হ্যাঁ, অ্যানাফেজ ধাপে কি হয়? সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্ত হয়ে যায়, তাই তো? বিভক্ত হওয়ার ফলে কি হবে? প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। ঠিক আছে, প্রতিটি ক্রোমাটিড অপত্য ক্রোমোজোমে পরিণত হয়, ফলে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়। মেটাফেজ দশার শেষ ভাগেই কিন্তু সেন্ট্রোমিয়ার গুলো বিভক্ত হওয়া শুরু করেছিল, এই ধাপে এসে সেটা স্পষ্ট হয়েছে, তাই তো? দেখো, এই যে দেখো, এই ক্রোমাটিড গুলো দেখছো পৃথক হয়ে গিয়েছে, এইগুলোকে আমরা বলতেছি অপত্য ক্রোমোজোম। 2 নম্বর পয়েন্টটা একটু খেয়াল করে দেখো। দুটি অপত্য ক্রোমোজোম দুই বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়, একে ক্রোমোজোমের মেরুমুখী চলন বলে। দেখছো কি বলেছে? যে দুটি অপত্য ক্রোমোজোম, মানে এই অপত্য ক্রোমোজোম গুলো মেরুর দিকে চলতে শুরু করে। ঠিক আছে, এটাকে এজন্য বলা হচ্ছে কি মেরুমুখী চলন। তুমি একটু খেয়াল করে দেখো চিত্রে। দেখো, এই অপত্য ক্রোমোজোম গুলো এই মেরুর দিকে চলতে শুরু করেছে, এই অপত্য ক্রোমোজোম গুলো মেরুর দিকে চলতে শুরু করেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি মেরুমুখী চলন। এইখান থেকেই মেটাফেজকে বলা হয়, অ্যানাফেজকে বলা হচ্ছে কি গতি পর্যায়, মানে ক্রোমোজোম গুলো মেরুর দিকে চলতে শুরু করে, মানে গতিপ্রাপ্ত হতে থাকে। বুঝতে পেরেছো? দেখো, 3 নম্বর পয়েন্টটা একটু খেয়াল করে দেখো। 3 নম্বর পয়েন্টে কি বলেছে? যে মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয় ও বাহুদ্বয় অনুগামী হয়। মানে কি বলে? মানে কি, যে এই মেরুমুখী যে ক্রোমোজোম গুলো চলতেছে, এই মেরুমুখী চলনে এই সেন্ট্রোমিয়ার গুলো কি হয়? অগ্রগামী হয়, মানে এই সেন্ট্রোমিয়ার গুলো সামনের দিকে থাকে এবং বাহুদ্বয় ক্রোমোজোমের বাহুদ্বয় গুলো কি হয়? অনুগামী হয়। দেখো, এই যে এই মেরুমুখী চলনে দেখছো সেন্ট্রোমিয়ারটাই কিন্তু এই মেরুর দিকে গিয়েছে, দেখছো? এবং বাহুগুলো কি হয়েছে? বাহুগুলো কি হয়েছে? অনুগামী হয়েছে। দেখো, এই ক্রোমোজোমটাকে খেয়াল করে দেখো, এখানেও সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী হয়েছে এবং বাহুদ্বয় কি হয়েছে? অনুগামী হয়েছে, মানে সেন্ট্রোমিয়ার গুলো সামনের দিকে থাকছে এবং বাহুদ্বয় গুলো পেছনের দিকে থাকছে। বুঝতে পেরেছো? দেখো, 4 নম্বর পয়েন্টে কি বলেছে?
তখন বিভিন্ন আকৃতির ক্রোমোজোম দেখা যায়। এই মেরুমুখী চলনের সময় দেখো ক্রোমোজোম গুলোকে বিভিন্ন আকারের দেখতে পাওয়া যায়, ইংরেজি বিভিন্ন অক্ষরের মতো দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে কি মেটাসেন্ট্রিক হচ্ছে ভি আকৃতির, মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতিটা হচ্ছে ভি, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি হচ্ছে এল। দেখো একটু খেয়াল করে দেখো, এই যে দেখো এই ক্রোমোজোমটাকে কি হচ্ছে, এটা মেটাসেন্ট্রিক, এই ক্রোমোজোমটার আকৃতি হচ্ছে ভি অক্ষরের মতো, ঠিক আছে, ইংরেজি ভি অক্ষরের মতো। দেখছো এই সাবমেটাসেন্ট্রিক, এটার আকৃতি হচ্ছে এল আকারের মতো। একটু খেয়াল করে দেখো, এই যে দেখো দেখো এই যে এই ক্রোমোজোমটা এল আকৃতির, বুঝতে পেরেছো? এটাকে আমরা কি বলবো, সাবমেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক মানে কি, যে সেন্ট্রোমিয়ারটা মাঝখানে থাকবে, হ্যাঁ, এবং সাবমেটাসেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ারটা মাঝখান থেকে একটু উপরে থাকবে, এইজন্য বলা হচ্ছে কি সাবমেটাসেন্ট্রিক বা এল আকৃতির ক্রোমোজোম। বুঝতে পেরেছো? দেখো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কেমন হবে, জে অক্ষরের মতো হয়, ইংরেজি জে অক্ষরের মতো হবে। দেখছো, মানে এটা কি আরেকটু উপরে থাকবে, এখানে সেন্ট্রোমিয়ারটা আরেকটু উপরে থাকবে। দেখছো এইখানে, এই যে তুমি চিত্রে খেয়াল করে দেখো, দেখো এই যে দেখছো ক্রোমোজোমটা এখানে ইংরেজি জে অক্ষরের মতো, এটাকেই আমরা বলতেছি কি, এটাকেই আমরা বলবো অ্যাক্রোসেন্ট্রিক, ঠিক আছে। এবং এই টেলোসেন্ট্রিক দেখো মানে কি, এখানে সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তের দিকে থাকবে, বুঝছো, এই সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তের দিকে থাকবে, এই যে দেখো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। বুঝতে পেরেছো? আমরা অ্যানাফেজ পর্যায় থেকে কি কি দেখলাম, এই পর্যায়ে কি হচ্ছে, সেন্ট্রোমিয়ার গুলো বিভক্ত হয়ে যাচ্ছে, তাই তো? সেন্ট্রোমিয়ার বিভক্তর ফলে কি হচ্ছে, অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হচ্ছে, তাই তো? এজন্য আমরা বলতে পারবো কি, এই অ্যানাফেজ ধাপে কি হচ্ছে, ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে। 2 নম্বর পয়েন্টে তোমাকে বলেছে যে এখানে অপত্য ক্রোমোজোম গুলো কি হয়, যে অপত্য ক্রোমোজোম গুলো তৈরি হয় সেগুলো মেরুর দিকে চলতে শুরু করে, হ্যাঁ, মানে এই জন্যই বলা হচ্ছে কি মেরুমুখী চলন বলা হচ্ছে। 3 নম্বর পয়েন্টে বলেছে যে এই মেরুমুখী চলনে কি হয়, এই মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার গুলো অগ্রগামী হয় এবং বাহুগুলো অনুগামী হয়। দেখো এই মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার গুলো অগ্রগামী হয়েছে, মানে কি মেরুর দিকে সেন্ট্রোমিয়ারের মুখটা রয়েছে, তাই তো? এবং বাহুদ্বয় কি হয়েছে, অনুগামী হয়েছে, মানে বাহুদ্বয় কি পেছনের দিকে রয়েছে। বুঝতে পেরেছো? এই জন্য কি হয়, তখন বিভিন্ন আকৃতির ক্রোমোজোম দেখা যায়। যদি মেটাসেন্ট্রিক হয় আমরা বলবো ভি অক্ষরের মতো, যদি সাবমেটাসেন্ট্রিক হয় বলবো এল, যদি অ্যাক্রোসেন্ট্রিক হয় বলবো জে অক্ষরের মতো, এবং যদি টেলোসেন্ট্রিক হয় বলবো আই অক্ষরের মতো। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।